হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আজকে আমরা ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রিটা শুরু করছি, অর্থাৎ ইউনিট 10 হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো এরিনস। এখন এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে যেটা পড়ে রাখতে হবে তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোকার্বন ক্লাস 11-এর। কারণ এই চ্যাপ্টারে আমরা যে রিয়াকশানসগুলো পড়বো তার মধ্যে বেশিরভাগ রিয়াকশান দেখা যাবে যে আমরা হাইড্রোকার্বন চ্যাপ্টারও পড়ে এসেছি, ফলে সেইগুলো একটা রিভিশন এখানে হয়ে যাবে, প্লাস কিছু নতুন রিয়াকশানও থাকবে। আর সেকেন্ডলি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে রিয়াকশান মেকানিজম যে প্লেলিস্ট আমি বানিয়েছি সেই প্লেলিস্টের আন্ডারে যতগুলো ভিডিও আছে সেইগুলো অবশ্যই দেখে রাখতে। তার কারণ হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো এরিনস এবং এরপর আমরা পড়বো অ্যালকোহল ফেনল ইথার। এই দুটো চ্যাপ্টারের মানে এই জাতীয় যে কম্পাউন্ডসগুলো, এদের বেসিক যে প্রিপারেশন মেথড বা এদের বেসিক যে রিয়াকশানসগুলো তার বেশিরভাগ অংশটাই জুড়ে রয়েছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ SN1 এবং SN2 এবং এলিমিনেশন রিয়াকশন অর্থাৎ E1 E2 বা E1CB। সেই সমস্ত রিয়াকশানসগুলো আমরা ওই রিয়াকশান মেকানিজম যে প্লেলিস্টটা আছে তার মধ্যে ডিটেলড আলোচনা করে রেখেছি, প্রচুর এক্সাম্পলস এবং প্রত্যেকটা রিয়াকশানের মেকানিজম কীভাবে রিয়াকশানগুলো আমরা মানে প্রবলেমগুলো কীভাবে সলভ করব সেই সংক্রান্ত অনেক কিছু আলোচনা এন্টায়ার প্লেলিস্ট জুড়ে করা আছে, যেগুলো আমরা এইখানে শুধুমাত্র ওই টাইপের কিছু কোয়েশ্চেন আনসার আলোচনা করবো। মানে ডিটেলড থিওরিটিক্যাল যে পার্টটা সেইটা আলোচনা করবো না। SN1 SN2 রিয়াকশানের খালি বা E1 E2 রিয়াকশানের আমরা খালি কী বলবো প্রবলেম সলভিং টাইপের কিছু এখানে করব এবং তার পাশাপাশি মেকানিজমগুলো যেগুলো খুবই দরকার লাগবে সেইগুলো বলে দেবো। বাদ বাকিগুলো তোমরা কিন্তু ওই পার্টিকুলার যে প্লেলিস্টটা রিয়াকশান মেকানিজম সেইটা তোমরা রেফার করবে, কারণ ওইখানে ডিটেলড সমস্ত নিউক্লিওফাইল থেকে শুরু করে লিভিং গ্রুপ, সলভেন্ট, তাদের নেচারের উপর ডিপেন্ড করে কীভাবে রিয়াকশানের রেট পাল্টায় বা রিয়াকশানের নেচার পাল্টায়, সাবস্টিটিউশন রিয়াকশান ইত্যাদি সমস্ত আলোচনা করা আছে। সুতরাং তোমরা অবশ্যই রিয়াকশান মেকানিজম এবং ক্লাস 11 হাইড্রোকার্বন এই দুটো চ্যাপ্টার খুব ভালো করে রিভাইজ করে নাও এবং তারপরেই এই চ্যাপ্টারটা পড়া শুরু করো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো অ্যালকেন এটা হচ্ছে একটা কী বলবো IUPAC মেথডে এরকমভাবে নামকরণ করা হয়, আর জেনারেলি আমরা এদেরকে বলি অ্যালকিল হ্যালাইডস। আর হ্যালো অ্যারিনস যারা তাদেরকে সাধারণভাবে আমরা বলি অ্যারাইল হ্যালাইডস। অনেকে এই পার্টিকুলার চ্যাপ্টারটার মানে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন এরকম নাম যেটা দেওয়া আছে আমাদের সিলেবাসে, এরকম না বলে অনেকে হ্যালোজেন ডেরিভেটিভস এইরকম নামে ওই চ্যাপ্টারটিকে চিহ্নিত করে থাকেন। তো একই ব্যাপার। এবার অ্যালকিল হ্যালাইড কী করে তৈরি হয়? যে কোনো অ্যালকেন মানে মিথেন, ধরো CH4, তো মিথেন থেকে যদি একটা H চলে যায় তার বদলে যদি একটা হ্যালোজেন সাপোজ ক্লোরিন চলে এলো, তাহলে আমরা পেয়ে যাব CH3Cl। একই রকমভাবে ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, একটা ধরো ব্রোমিন চলে এলো, তাহলে আমরা পেয়ে যাব CH2Br। আবার ধরো যদি প্রোপেন, এখন আমি এখানে বলছি যে একটা যদি হাইড্রোজেন চলে যায়, একটার বদলে একাধিক হাইড্রোজেন চলে গিয়ে যদি তার পরিবর্তে হ্যালোজেন্স আসে, তাহলেও কিন্তু হ্যালো অ্যালকেনই তৈরি হবে। তো আমরা সিম্পলিফাই করার জন্য শুরুতে একটা একটা করেই দেখছি আর কি। এখন এখানে আমরা জানি যে 1 2 3 তিনটে কার্বনের মধ্যে 1 নম্বর আর 3 নম্বর হচ্ছে ইকুইভ্যালেন্ট, কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। কী করে আমরা বুঝবো যে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট? যদি একটা কার্বনের সঙ্গে যে 4টে গ্রুপস যুক্ত আছে, যদি অন্য আরেকটা কার্বনের সঙ্গে আমরা দেখি যে সেম 4টে গ্রুপস যুক্ত আছে, তাহলে তারা হচ্ছে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। আমরা এখানে দেখছি যে 1 নম্বর কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আর একটা ইথাইল গ্রুপ আছে, 3 নম্বরের সঙ্গেও 3টে হাইড্রোজেন আর একটা ইথাইল গ্রুপ আছে। সুতরাং 1 আর 3 পরস্পর ইকুইভ্যালেন্ট। কিন্তু 2 নম্বরটা 1 আর 3 থেকে আলাদা টাইপের। কীরকম? কারণ এখানে দুটো মাত্র হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, একটা মিথাইল আর একটা মিথাইল। তাহলে এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন, একটা করে মিথাইল, দুটো হাইড্রোজেন দুটো মিথাইল, আর এদের সঙ্গে 3টে হাইড্রোজেন একটা ইথাইল, সুতরাং নেচার আলাদা। তাহলে 1 নম্বর বা 3 নম্বর থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় এবং সেই হাইড্রোজেন চলে গিয়ে তার পরিবর্তে যদি একটা ক্লোরিন আসে, ধরো -H + Cl, তাহলে আমরা এরকম একটা কম্পাউন্ড পাবো। আর যদি 2 নম্বর থেকে যায় তাহলে আমরা এরকম একটা কম্পাউন্ড পাবো। 3 নম্বর থেকে আমরা আর হাইড্রোজেন বাদ দিয়ে আর একটা কম্পাউন্ড পাচ্ছি, সেটা লিখবো না কারণ সেটা আর এই 1 নম্বরটা একই। এদের নাম আমরা কী দেবো? এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। আমরা যদি সাধারণ নাম বলি তাহলে মিথাইল ক্লোরাইড। এই যে অ্যালকিল হ্যালাইড এইভাবে নাম উচ্চারণ হবে। আর যদি IUPAC মেথড বলি তাহলে হ্যালো অ্যালকেন। সেক্ষেত্রে এখানে যেহেতু ক্লোরিন আছে তাই ক্লোরো
আর অ্যালকেনে একটা কার্বন আছে মানে মিথেন, তাহলে এটার নাম হয়ে যাবে ক্লোরো মিথেন। একই রকমভাবে এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড, ইথাইল গ্রুপ আছে তার সঙ্গে ব্রোমিন আছে, তাই ইথাইল ব্রোমাইড সাধারণ নাম, আইউপিএসি নেম ব্রোমো ইথেন, তাহলে ব্রোমো ইথেন এটা হচ্ছে আইউপিএসি নেম। থার্ডলি এটা যেহেতু 1 নম্বর কার্বনের সঙ্গে ক্লোরিন আছে, তাই দিস ইজ 1 ক্লোরো প্রোপেন। আর যদি আইউপিএসি নাম যদি সাধারণ নাম বলি তাহলে এন প্রোপাইল ক্লোরাইড। এন মানে হচ্ছে নর্মাল, অর্থাৎ যখন আমরা কার্বনের একটাই মাত্র চেইন দেখি তখন তাকে আমরা নর্মাল চেইন বলি এবং নামের সঙ্গে ওই শব্দটা যোগ হয় আর কি। এটা দেখো 1, 2 এবং 3 2 নম্বর কার্বনে ক্লোরিন, তাহলে এটা হচ্ছে আইউপিএসি নাম বললে 2 ক্লোরো প্রোপেন। যদিও আইউপিএসি নেম ক্লাস 11-এ তোমরা পড়েছো, এখন এখানে পড়ানোর মতন কিছু ব্যাপার নেই, স্টিল একবার আমরা অল্প অল্প করে রিভাইজ করতে লাগি। আর যদি যদি কী বলে আইউপিএসি নাম হলো সাধারণ নাম যদি বলি, তাহলে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল বা আইসো গ্রুপ কীরকম দেখতে হয়, যদি কোনো একটা গ্রুপ এরকম থাকে যে সেকেন্ড কার্বনে একটা মিথাইল যদি ব্রাঞ্চিং হয় এবং এইদিকে চেনটা ধরো বাড়ছে, এদিকে অন্য যা খুশি থাকতে পারে, আমরা এই গ্রুপটাকে বলি আইসো। তাই এরকম একটা গ্রুপ এখানে আছে মিথাইল সিএইচ, তারপরে মিথাইল আছে। আমি যদি এরকমভাবে লিখি এটাকে, তাহলে তোমাদের হয়তো একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ এইটা ক্লোরিন লিখলাম, এইটা মিথাইল লিখলাম, তাহলে এইবার এরকম দেখাচ্ছে, ব্যাপারটা একই। তো যেহেতু আইসো গ্রুপ আছে তাহলে এটার নাম আমরা দেবো আইসো প্রোপাইল। 3টে কার্বন আছে তাই আইসো প্রোপাইল, ঠিক আছে, ক্লোরাইড। এটা সাধারণ নাম হয়ে গেল, ঠিক যেরকম আমরা অ্যালকিল হ্যালাইড বলছি সেরকম, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যালকিল হ্যালাইড। এরকম দেখতে হয় যে একটা কী বলবো অ্যালিফ্যাটিক যে কোনো হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে, তার পরিবর্তে হ্যালোজেন্স আসবে। আর অ্যারাইল হ্যালাইড হচ্ছে কীরকম, অ্যারাইল হ্যালাইডে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখব। সাপোজ বেনজিনে আমরা জানি প্রত্যেকটা কার্বনে 6টা করে হাইড্রোজেন থাকে, তো যে কোনো একটা কার্বনে ধরা যাক হাইড্রোজেনটা চলে গেল, তার পরিবর্তে একটা হ্যালোজেন এলো, সেটা ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন, আয়রিন যা খুশি হতে পারে। তো এই যেটা আমরা পেলাম এটা হচ্ছে একটা হ্যালোঅ্যারিন। এর যেহেতু আমরা বলছি যে হ্যালোঅ্যারিন, এটার নাম অ্যাকচুয়ালি হয় ব্রোমো, এখানটায় লিখছি পুরোটা জায়গা ধরবে না, ব্রোমো বেনজিন। যেহেতু বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা ব্রোমিন এসছে, এর আইউপিএসি নেম ব্রোমো বেনজিন। আর এছাড়া এটাকে আমরা ফিনাইল ব্রোমাইড বলি সাধারণ নাম, ঠিক আছে। যেহেতু C6H5 গ্রুপটার নাম হচ্ছে ফিনাইল, তাই এটার নাম আর একটা নাম হচ্ছে ফিনাইল ব্রোমাইড, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা জানবে, অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পড়েছো যে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার নাম হচ্ছে ফিনাইল। এই গ্রুপটা মানে আসলে এটা হচ্ছে C6H5 গ্রুপ, বা আমরা অনেক সময় PH এরকমও লিখি, একই নাম, 3টে গ্রুপের সেম জিনিস, তার নাম হচ্ছে ফিনাইল। তাহলে আমরা ব্রোমোবেনজিনটাকে এইভাবেও লিখতে পারি, ব্রোমোবেনজিনটাকে আমরা এইভাবেও লিখতে পারি, মাঝখানের এই সিঙ্গেল বন্ডটা না দেখালেও হয়, C6H5Br লিখতে পারি, অথবা আমরা যদি PHBr লিখি তাহলেও ব্রোমোবেনজিনকে বোঝাবে। এইখানে একটা নোট তোমরা লিখে রাখো, এখানে আমার জায়গা নেই, তোমরা নিচে একটা নোট লিখে রাখো। সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে বেনজিন বলয়ের সঙ্গে হ্যালোজেনটা ব্রোমিন, ক্লোরিন যা খুশি, সেটা যদি ডিরেক্টলি যদি অ্যাটাচড না থাকে, এখানে দেখো বেনজিন রিং, তারপরে একটা কার্বন আছে, তারপরে হ্যালোজেন। সো এটা দিস ইজ নট আ হ্যালোঅ্যারিন, এটা কিন্তু হ্যালোঅ্যারিন না। হ্যালোঅ্যারিন হতে গেলে বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি হ্যালোজেনটাকে থাকতে হবে। এখানে বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি কোনো হ্যালোজেন নেই। কিন্তু এই কম্পাউন্ডটাতেই যদি আমি এরকম একটা কম্পাউন্ড লিখতাম যে ধরা যাক এখানে CH2Br আছে আর এখানে একটা Br আছে, আবার মানে একটা Br সরাসরি বলয়ের সঙ্গে আর একটা সরাসরি নয়। যেহেতু এখানে সরাসরি বলয়ের সঙ্গেই একটা হ্যালোজেন আছে, সুতরাং এটা কিন্তু এই ক্যাটাগরিতে পড়বে, অর্থাৎ অ্যারাইল হ্যালাইড বা হ্যালোঅ্যারিনস এর মধ্যে পড়বে। এরপর আমরা পড়বো আজকে ক্লাসিফিকেশন অফ হ্যালোঅ্যালকেনস অ্যান্ড হ্যালোঅ্যারিনস।
চ্যাপ্টার যখন শুরু করছি তখন আমাদের একেবারে গোড়া থেকে পড়াই ভালো। অনেকেই তোমরা কি করো যে শুধুমাত্রই হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনসদের প্রস্তুতি, মানে তা সেই সংক্রান্ত যে বিক্রিয়াগুলো এবং তাদের যে কেমিক্যাল রিয়াকশন সেই সংক্রান্ত বিক্রিয়াগুলো খালি পড়ে নাও। কিন্তু এই পার্টিকুলার টপিকগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসে। ইনফ্যাক্ট এই বছরই 2021-এই কিন্তু নিটে একটা কোয়েশ্চেন এসছে বন্ড পোলারিটি নিয়ে। সুতরাং ক্লাসিফিকেশান নিয়েও কোয়েশ্চেন কিন্তু অতীতেও এসছে এবং ভবিষ্যতেও আসতে পারে। তাহলে সবার আগে যেটা বলবো যে সেটা হচ্ছে যে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনসগুলোর ক্লাসিফিকেশান এক নম্বর অন দ্য বেসিস অফ নাম্বার অফ কার্বন অ্যাটমস, নাম্বার অফ এক্স লিখছি, এক্স অ্যাটমস, এক্স ফর হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেন পরমাণুগুলোর সংখ্যার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের হয়। যেমন ধরো নাম্বার 1 হচ্ছে মোনো হ্যালো অ্যালকেন্স বা মোনো হ্যালো অ্যারিনস, হ্যালো অ্যালকেন্স অবলিক অ্যারিনস লিখছি, তাহলেই বোঝা যাবে যে মোনো হ্যালো অর্থাৎ একটা হ্যালোজেনের কথা আমরা বলছি। ফর এক্সাম্পল CH3Cl। ঠিক আছে, এখন যে কটা এক্সাম্পল আমরা এখানে লিখব প্রত্যেকটারই কিন্তু IUPAC নেম এবং পারলে সাধারণ নাম, সেগুলো কিন্তু আমাদের একদম জেনে রাখা দরকার বা জানতেই হবে, যেহেতু IUPAC একটা পুরনো টপিক ক্লাস 11-এর, সুতরাং সেইটা এখানে রিভাইজ করতে হবে বা রিকল করতে হবে। ঠিক আছে, এই ধরনের অনেক কম্পাউন্ড কিন্তু থাকতে পারে। তো এখন আমি যে কটা এক্সাম্পল দিচ্ছি এগুলো সবই হচ্ছে মোনো হ্যালো অ্যালকেন্স। মোনো হ্যালো অ্যারিনস যদি বলি তাহলে বেনজিন রিংয়ের সঙ্গে একটা মাত্র হ্যালোজেন দিতে হবে। ঠিক আছে, এটসেট্রা। নাম কি প্রত্যেকটার বলো? এটা যদি আমরা IUPAC নেম বলি তাহলে 2-chloro 2-methyl প্রোপেন। আর আমরা যদি সাধারণ নাম বলি তাহলে টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড। নিশ্চয়ই আমরা এগুলোর নাম জানি। এটা তো একটু আগে বললাম ব্রোমোবেনজিন, এটা ফ্লুরোবেনজিন। ফ্লুরো বানানটা কিন্তু খুব কনসাসলি লিখতে হবে। ফ্লুরোবেনজিন। মিথাইল ক্লোরাইড বা ক্লোরোমিথেন আগে লিখেছি, এইটার নাম হচ্ছে দেখো 1 2 3। সুতরাং আমরা বলবো যে 1-chloro 2-methyl প্রোপেন। 1-chloro 2-methyl প্রোপেন। যদি সাধারণ নাম লিখতে হয় তাহলে এটা হচ্ছে আইসো বিউটাইল গ্রুপ। ঠিক আছে, এই একটা আইসো গ্রুপ আছে, এটা আইসো গ্রুপ একটু আগে বললাম, CH3 থাকলে আইসো। এবার আইসো গ্রুপের সঙ্গে টোটাল কার্বন কটা 4টে, সুতরাং একটা আইসো বিউটাইল গ্রুপ। ঠিক আছে, আইসো বিউটাইল কিন্তু একটা প্রাইমারি, আমরা একটু পরে এটা পড়বো, প্রাইমারি সেকেন্ডারি ইত্যাদি। আর এবার এটা হচ্ছে 1 নম্বর মোনো হ্যালো, 2 নম্বর হচ্ছে ডাই হ্যালো অ্যালকেনস অর অ্যারিনস। ডাই হ্যালো অ্যালকেনস অর অ্যারিনস অর্থাৎ যেখানে দুটো মাত্র হ্যালোজেন থাকবে। ফর এক্সাম্পল CH2Cl এর আমরা নাম বলবো 1,2 ডাইক্লোরোইথেন যদি IUPAC নেম হয়। আর যদি সাধারণ নাম হয় তাহলে আমরা বলবো ইথাইল ডাইক্লোরাইড। যদি এখানে বিআর হতো তাহলে ইথাইল ডাইব্রোমাইড বা 1,2 ডাইব্রোমো ইত্যাদি বলতাম। ঠিক আছে, হ্যালো অ্যারিনসদের মধ্যেও এরকম হয় ডাই হ্যালো, অর্থাৎ বেনজিনের 2খানা হাইড্রোজেন চলে গিয়ে তার বদলে 2টো হ্যালোজেন আসবে। আমরা অনেক সময় এগুলোকে ডাই সাবস্টিটিউটেড বেনজিনও বলি। এইটা হতে পারে। আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে পড়ে এসেছি যে একটা গ্রুপের সাপেক্ষে অন্যটা যদি 2 নম্বর পজিশনে থাকে, 1,2 যদি হয়, এটা 1,2, এটা 1,3, এটা 1,4। সো দিস ইজ অর্থো, দিস ইজ মেটা, আর এটা হচ্ছে প্যারা। আমরা বলবো অর্থো ডাইব্রোমো বেনজিন, মেটা ডাইব্রোমো বেনজিন এবং প্যারা ডাইব্রোমো বেনজিন। 3 নম্বর হচ্ছে ট্রাই হ্যালো অ্যালকেনস অ্যারিনস।
ঠিক আছে। আর একটা ফোর্থ আমরা বলবো টেট্রা হ্যালোঅ্যালকেনস অর অ্যারিনস। বুঝতেই পারছো যে হ্যালোজেন অ্যাটমের সংখ্যার উপর ডিপেন্ড করে মোনো, ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি হচ্ছে। ট্রাই মানে 3টে হ্যালোজেন থাকবে। খুব সহজ এক্সাম্পল হচ্ছে CH Cl3, CH Br3, এরকম হতে পারে CH, এখানে ধরো C, আর এখানে 3খানা ধরো Cl হয়ে গেল, তো 3খানা ক্লোরাইড, এখানেও 3টে, এখানেও 3টে। সব থেকে এটা আমাদের পরিচিত এদের মধ্যে, সেটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। IUPAC নেম বলতে গেলে 111 ট্রাইক্লোরোমিথেন, 11 না বললেও হয়, ট্রাইক্লোরোমিথেন। আর যদি হ্যালোঅ্যারিনসদের মধ্যে বলি তাহলে ধরো ক্লোরিন, 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 এইটা একটা হতে পারে 1 2 4, এটা 1 1 2 4 4টে পজিশানে সাবস্টিটিউয়েন্ট আছে। এখানে হতে পারে 1 2 3তে সাবস্টিটিউয়েন্ট আছে, হতে পারে 1 3 and 5-এ সাবস্টিটিউয়েন্ট আছে। এখানটা আমরা লিখবো দাদা 1 2 3, আর এটা হচ্ছে 1 3 5। এটাকে অনেক সময় সিমেট্রিক বলা হয়। হ্যাঁ, এটার নাম আমি যদি IUPAC নাম বলি তাহলে 1 3 5 ট্রাইক্লোরো বেনজিন। অনেক সময় বলা হয় এরকম, আমি লিখে দিই 1 3 5 ট্রাইক্লোরোবেনজিন। অনেক সময় বলা হয় S ট্রাইক্লোরোবেনজিন। S কথাটার মানে হচ্ছে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল কারণ দেখেই বোঝা যাচ্ছে একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার, সিমেট্রিক্যাল ট্রাইক্লোরোবেনজিন। এখন এই 3টে স্ট্রাকচার ছাড়া আর যদি কোনো আমি স্ট্রাকচার আঁকি যেখানে 3খানা হ্যালোজেন থাকবে, মানে ট্রাইক্লোরো হ্যালোঅ্যারিনস, তো সেই স্ট্রাকচারটা এই 3টের কোনো না কোনোটার সঙ্গে আইডেন্টিক্যাল হবে। মানে আমি বলতে চাইছি যে ট্রাই হ্যালোঅ্যারিন এই 3টে ছাড়া আর হবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এরকম বলি যে ধরো এখানে, এখানে আর এখানে একটা ক্লোরিন দেবো, তাহলে আমি দেখতে পারবো যে এখানে আর এখানে, আর যদি এখানে দিই তখন এইভাবে আমাকে নাম্বারিং করতে হবে। ঠিক আছে, 1 2 3 4, কারণ আমি যদি ঘুরিয়ে এখানে 1 2 3 4 5 বলি, 1 2 5, তো 1 2 5-এর থেকে 1 2 4 সেইটা বেশি অ্যাকসেপ্টেবল অ্যাকর্ডিং টু IUPAC নমেনক্লেচার। সুতরাং মানে 1 2 4 1 2 3 আর 1 3 5 এছাড়া আর কোনো ট্রাই সাবস্টিটিউয়েন্ট হ্যালোঅ্যারিন হবে না। টেট্রা যদি বলতে হয় তাহলে সবথেকে পরিচিত CCl4। মিথেনের 4টেই হাইড্রোজেন যদি চলে গিয়ে 4টে ক্লোরিন চলে আসে, তাহলে CCl4 সেটা হচ্ছে, আমরা জানি এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তো IUPAC নাম আর লিখছি না, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড। এবং এইটা আমাদের অতি পরিচিত একটা নন পোলার সলভেন্ট, NP সলভেন্ট লিখে রাখলাম, অতি পরিচিত আমাদের একটা নন পোলার সলভেন্ট। এছাড়াও CBr4 হতে পারে, CI4 হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাকর্ডিং টু নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমস, হ্যালোজেন অ্যাটমের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন অফ হ্যালোঅ্যালকেন অ্যান্ড হ্যালোঅ্যারিন। তাহলে হ্যালোজেন পরমাণুর সংখ্যার উপরে বেস করে আমরা ক্লাসিফাই করলাম। এরপর হচ্ছে CX বন্ড, কার্বন হ্যালোজেন বন্ডের যে নেচার তার উপরে বেস করে ক্লাসিফিকেশন। এবার এখানে আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোনো হ্যালোঅ্যালকেনস। মোনো হ্যালোঅ্যালকেনসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করবো আর কি, অন দ্য বেসিস অফ নেচার অফ CX বন্ড, কার্বন হ্যালোজেন বন্ডের নেচারের উপরে বেস করে। তো তার মধ্যে প্রথমটা হচ্ছে এরকম, যেখানে কার্বন হ্যালোজেন বন্ডটা এরকম থাকবে, যেখানে কার্বন পরমাণুটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তাহলে sp3 কার্বনের সঙ্গে হ্যালোজেনের বন্ড, এই রকম যে হ্যালোঅ্যালকেনসগুলো আছে তাদের ক্লাসিফিকেশন সবার আগে জানবো। তাহলে কার্বনের সঙ্গে মানে sp3 কার্বনের সঙ্গে হ্যালোজেন, এই ধরনের মানে এই টাইপের 4টে আলাদা ক্যাটাগরি হয়। একটাকে আমরা বলি স্যাচুরেটেড হ্যালোঅ্যালকেনস। স্যাচুরেটেডদের মধ্যে কারা পড়ে দেখো, নর্মাল মানে যেখানে কোনো স্যাচুরেটেড মানে কি, যেখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড মানে পাই বন্ড থাকবে না এরকম। তো এক্সাম্পল আমরা বলতে পারি, ধরা যাক CH3 CH2Cl, এটা ইথাইল, এটা মিথাইল। এছাড়া মিথাইল ছাড়া আরও কি হয়, মিথাইলটা একটা স্পেশাল কেস, একটাই মাত্র কার্বন। এছাড়া আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড, অর্থাৎ যে কার্বনের সঙ্গে হ্যালোজেনটা যুক্ত আছে সেই কার্বনটা পাশে আর মাত্র একটা কার্বনের সঙ্গে যুক্ত, সুতরাং এটা প্রাইমারি হ্যালোঅ্যালকেন।
একই রকমভাবে আমরা যদি এরকম একটা কম্পাউন্ড আঁকি আমরা বলবো দিস ইজ সেকেন্ডারি। একই রকমভাবে এটা হচ্ছে টারশিয়ারি। আমরা এখানে যে কটা টাইপ পড়ছি মানে স্যাচুরেটেড বা এরপরে আরও যেগুলো পড়ছি প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যেই আমরা এরকম 3 ধরনের কম্পাউন্ড দেখতে পারবো, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি হ্যালোঅ্যালকেন 3 ধরনের মধ্যেই। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমরা বলবো অ্যালাইলিক। অ্যালাইলিক হ্যালোঅ্যালকেনস মানে অ্যালাইলিক মানে যেখানে অ্যালাইল গ্রুপ আছে। অ্যালাইল গ্রুপ মানে কেমন? অ্যালাইল গ্রুপ মানে হচ্ছে সি থাকবে, ডাবল বন্ডেড সি থাকবে, তারপরে সিঙ্গেল বন্ড সি থাকবে, তার সঙ্গে হ্যালোজেন থাকবে। অর্থাৎ যে sp3 কার্বনটার সঙ্গে হ্যালোজেন আছে সেই sp3 কার্বনটা কোনো একটা sp2 কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, ফর এক্সাম্পল দিই, ধর যাক সব থেকে যেটা সোজা এক্সাম্পল সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2। আমরা ওই জন্য এই পার্টিকুলার গ্রুপটাকে অ্যালাইল গ্রুপও বলি। যদি বলা হয় যে অ্যালাইল ব্রোমাইডের সংকেত লেখো তাহলে দিস ইজ অ্যালাইল ব্রোমাইড। ঠিক আছে, এই অ্যালাইলের মতনই দেখতে অন্য গ্রুপগুলো, তাই জন্য এটা যেহেতু সিম্পলেস্ট এই টাইপের মধ্যে, তাই জন্য পুরো গ্রুপ মানে এর আন্ডারে যারা যারা পড়ে একই রকম দেখতে তাদের প্রত্যেককে আমরা ওই বলি যে অ্যালাইলিক ক্যাটাগরির আন্ডারে এরা পড়ছে। তাহলে এটা হচ্ছে এমন একটা কম্পাউন্ড যেখানে এই যে পার্টিকুলার কার্বনটা যেটা যেহেতু একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে তাই এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালাইলিক। 1 ডিগ্রি অ্যালাইলিক নেচার হচ্ছে 1 ডিগ্রি অ্যালাইলিক, কিন্তু এটা পার্টিকুলারলি এটার সাধারণ নাম হচ্ছে অ্যালাইল ব্রোমাইড। যদি এখানে সিএল থাকতো অ্যালাইল ক্লোরাইড, অ্যালাইল আয়োডাইড ইত্যাদি। যদি এখানে ওইচ থাকতো আমরা বলতাম অ্যালাইল অ্যালকোহল। ঠিক আছে, এটা সাধারণ নাম। একই রকমভাবে আমি যদি এই সেম গ্রুপে দুখানা হাইড্রোজেনকে যদি আমি পরপর একবার এখানে একটা মিথাইল দিলাম, একটা হাইড্রোজেনকে মিথাইল দিয়ে রিপ্লেস করলাম, আর একবার আমরা দুটো হাইড্রোজেনকেই মিথাইল দিয়ে রিপ্লেস করলাম, তাহলেও কিন্তু নেচারটা পাল্টালো না। অর্থাৎ হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেই sp3 কার্বনটা সরাসরি একটা sp2 কার্বনের সঙ্গে যুক্ত আছে। সুতরাং এগুলো হচ্ছে অ্যালাইলিক। আমরা এটাকে বলবো এটা একটা 2 ডিগ্রি অ্যালাইলিক আর এটা একটা 3 ডিগ্রি অ্যালাইলিক। থার্ড ক্যাটাগরি হচ্ছে প্রপার জাইলিক। প্রপার জাইল গ্রুপ বলি আমরা এটাকে। প্রপার জাইলিক মানে কি? অ্যালাইলিকের মতনই। অ্যালাইলিকে কী ছিল, যে কার্বনটা হ্যালোজেনের সঙ্গে যুক্ত ছিল সেই sp3 কার্বনটা সরাসরি একটা sp2 কার্বনের সঙ্গে যুক্ত ছিল, এখানে sp কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। ঠিক আছে, সো দিস ইজ প্রপার জাইলিক গ্রুপ। এটারও আবারও যেটা আমরা বলবো যে 3 ধরনের হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি। তো সব থেকে যেটা কমন বা সব থেকে যেটা সিম্পলেস্ট সেটা হচ্ছে CH2Cl। আমরা এটার নাম বলি, যেহেতু আগেরটার নাম বললাম যে মানে ইন্ডিভিজুয়ালি, আগেরটা বললাম যে CH2 ডাবল বন্ড CH2, এটার নাম অ্যালাইল বলে, যেহেতু অ্যালাইল অ্যালকোহল, অ্যালাইল ব্রোমাইড। তেমনি এই পার্টিকুলার গ্রুপটার নাম ইন্ডিভিজুয়াল, এই গ্রুপটার নাম হচ্ছে প্রপার জাইল গ্রুপ, এবং ফলে এই কম্পাউন্ডটার সাধারণ নাম হচ্ছে প্রপার জাইল ক্লোরাইড। হ্যাঁ, আমরা লিখি যদি এরকম প্রপার জাইল ক্লোরাইড। এটাকে যদি আইউপিএসি নেম বলতে তাহলে আলাদা হয়ে যাবে, তাহলে 1, 2 and 3 ক্লোরো প্রোপাইন। ঠিক আছে, তাহলে এটা প্রাইমারি হয়ে গেল। যদি সেকেন্ডারি বলতে চাই তাহলে CH3 তারপরে Cl হলো। তো প্রথমটা প্রাইমারি হয়ে গেলে এটা সেকেন্ডারি, আর একই রকমভাবে আমরা এখান থেকেও প্রপার জাইলিক হ্যালোঅ্যালকেনেও আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি 3টে টাইপ পাই। ফোর্থ ক্যাটাগরি হচ্ছে বেনজাইলিক। বেনজাইলিক অর্থাৎ যেখানে বেনজাইল গ্রুপ থাকবে। বেনজাইল গ্রুপ কেমন? বেনজাইল গ্রুপ হচ্ছে এরকম, বেনজিন বলায়, সেখানে CH2 তারপরে হ্যালোজেন। অর্থাৎ হ্যালোজেনটা যে পার্টিকুলার sp3 কার্বনের সঙ্গে যুক্ত সেটা সরাসরি বেনজিন বলয়ের কোনো একটা কার্বনের সঙ্গে যুক্ত। বেনজিন বলয়ের কার্বন মানে বোঝা যাচ্ছে এটা sp2 কার্বন, কিন্তু সেটা অ্যালাইলিকের মতন নয়, মানে বেনজিন রিংয়ের কোনো একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, আমি এখানে CH2 লিখলাম বটে, কিন্তু CH2 না লিখে আমি এখানে CXটাই লিখি, তাহলে আমার এর ক্যাটাগরিটা বোঝাতে সুবিধা হলো। এইবার ওই যে পার্টিকুলার sp3 কার্বন, সেই sp3 কার্বনটা এবার আমি যদি এর এক্সাম্পল লিখি, বেনজাইলিকের যদি আমি এক্সাম্পল লিখি, তাহলে এখানেও আমি বলতে পারবো যে বেনজাইলিকেও কিন্তু প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি 3 রকম, এবং পার্টিকুলারলি এই গ্রুপটার নাম হচ্ছে বেনজাইল গ্রুপ। সুতরাং আমরা এই কম্পাউন্ডটার নাম বলবো বেনজাইল ক্লোরাইড।
ঠিক আছে, পার্টিকুলার এই গ্রুপটার নাম হচ্ছে বেনজাইল গ্রুপ, PHCH2, ঠিক আছে, বেঞ্জিনের সঙ্গে সরাসরি CH2 মানে বেনজাইল, তাহলে এটা বেনজাইল ক্লোরাইড, এবং এটা অবশ্যই একটা প্রাইমারি বেনজাইলিক হ্যালো অ্যালকেন, ঠিক আছে, বেনজাইলিকের প্রাইমারি। আর বেনজাইলিকের মধ্যে যদি আমাকে সেকেন্ডারি বলতে হয় তাহলে CH, এখানে CH3, এখানে Cl, সেকেন্ডারি কার্বন, কারণ ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে দিস ইজ সেকেন্ডারি কার্বন, তাই সেকেন্ডারি বেনজাইলিক। আর একই রকমভাবে যদি এটা CH3, এখানে CH3, আর যদি এটা Cl হয় তাহলে ক্লোরিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত দিস ইজ টার্সিয়ারি কার্বন, তিন দিকে তিনটা কার্বনের সঙ্গে যুক্ত, তাই টার্সিয়ারি, তাই এটা একটা টার্সিয়ারি বেনজাইলিক হ্যালো অ্যালকেন। মনো হ্যালো অ্যালকেনগুলোর মধ্যে আমরা প্রথমে আলোচনা করলাম sp3 কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত, এবার আমরা আলোচনা করব sp2 কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত রয়েছে এই ধরনের মনো হ্যালো অ্যালকেনস। এদের দুটো টাইপ হয়, sp2 কার্বনের সঙ্গে হ্যালোজেন যুক্ত আছে সরাসরি, এইরকম দুখানা টাইপ হয়, একটাকে আমরা বলি ভিনাইলিক, ঠিক আছে, যেখানে স্ট্রাকচারটা হয় এরকম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড হ্যালোজেন, ঠিক আছে, আবার আমি CH লিখে দিলাম, CH না লিখে আমি C সিঙ্গেল বন্ড হ্যালোজেন লিখছি, ঠিক আছে। এইটা হচ্ছে সেই sp2 কার্বন যার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে হ্যালোজেন। তাহলে ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে যখন সরাসরি হ্যালোজেন যুক্ত আছে তখন সেটা হচ্ছে ভিনাইলিক। বাট ভিনাইলিকের মধ্যে যদি গ্রুপটা এরকম হয়ে যায় তাহলে এই পার্টিকুলার গ্রুপটার নাম হচ্ছে ভিনাইল। প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারেই সিম্পলেস্ট যে গ্রুপটা সেটা হচ্ছে ওই যে টাইপের বলছি সেই পার্টিকুলার নামটা দিয়েই শুরু। দেখো ভিনাইলিকের মধ্যে যেটা সিম্পলেস্ট সেটা ভিনাইল গ্রুপ, অ্যালাইলিকের মধ্যে যেটা সিম্পলেস্ট সেটা অ্যালাইলিক গ্রুপ, মানে সেই নামটা ওইভাবেই হয়েছে আর কি। তো এটা যদি ভিনাইল গ্রুপ হয় এর সঙ্গে যদি আমি ক্লোরিন বসাই তাহলে আমার এই পার্টিকুলার কম্পাউন্ডটার নাম হয়ে যাবে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। এরকমও হতে পারে যে এই কার্বনটার সঙ্গে অন্য কোনো একটা কার্বন যুক্ত আছে, এটাও একটা ভিনাইল গ্রুপ, ভিনাইল গ্রুপ না সরি, এটা একটা ভিনাইলিক গ্রুপ, ভিনাইলের মতন, যেখানে sp2 কার্বনের সঙ্গে সরাসরি হ্যালোজেনটা যুক্ত আছে, ঠিক আছে। এই হয়ে গেল ভিনাইলিক। আর আরেকটা হচ্ছে ফিনাইলিক মানে ফিনাইল গ্রুপের মতন কোনো গ্রুপ যদি যুক্ত থাকে। এখন ফিনাইল গ্রুপ মানেই হচ্ছে কীরকম, ফিনাইল গ্রুপ মানেই হচ্ছে বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি কোনো একটা হ্যালোজেন থাকবে, আর তার মানেই হচ্ছে দিস ইজ হ্যালো অ্যারিনস, আর কিছুই না। তাহলে আমরা হ্যালো অ্যালকেন্সগুলোর আলোচনা করছিলাম, মনো হ্যালো অ্যালকেন্স আলোচনা করছিলাম, তার আন্ডারে আমাদেরকে হ্যালো অ্যারিনকে নিয়ে আসতেই হলো, যেহেতু আমরা আলোচনা করছি যে sp2 কার্বনের সঙ্গে সরাসরি হ্যালোজেন থাকবে। এইবার এইখানে তো সবকটা sp2 কার্বনই হয়, তাই না? তাহলে এই sp2 কার্বনের সঙ্গে যদি কোনো একটা হ্যালোজেন যুক্ত থাকে তাহলে এটা হ্যালো অ্যারিন বা ব্রোমোবেনজিন। এক্ষেত্রে একই রকমভাবে ব্রোমোর জায়গায় ক্লোরো, আয়োডো বা ফ্লুরো হতে পারে। এবার এই এত কিছু ক্লাসিফিকেশন পড়ানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এখান থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন্স আসে। কীরকম কোয়েশ্চেন্স আসে সেইগুলো একটু দেখে নিই আগে। দেখো দুটো কোয়েশ্চেন লিখেছি। প্রথমটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িংস কন্টেইন ভিনাইল গ্রুপ। ভিনাইল গ্রুপ কোথায় কোথায় আছে? ভিনাইল বা ভিনাইলিক বললে বেটার হতো, ভিনাইলিক গ্রুপ কোথায় আছে। তাহলে প্রথমটা দেখি, দেখো ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই পার্টিকুলার কার্বনটা কিন্তু দিস ইজ sp3, সেটা আবার যে কার্বনের সঙ্গে যুক্ত আছে এইটা হচ্ছে আবার, এটা হচ্ছে এখানে লিখছি আমি দিস ইজ sp2। তাহলে এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এটা একটা অ্যালাইলিক গ্রুপ। অ্যালাইলিক গ্রুপে আমরা দেখলাম যে C ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড C সেটার সঙ্গে হ্যালোজেন যুক্ত, সুতরাং এটা হচ্ছে একটা অ্যালাইলিক। কীরকম অ্যালাইলিক? দেখো ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটাও আবার, সেই কার্বনটাও আবার এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন, মানে সেকেন্ডারি অ্যালাইলিক এটা একটা। তাহলে এটা ভিনাইলিক না, ঠিক আছে। এখানটায় আমরা দেখছি দিস ইজ sp2, এটাও sp2-র সঙ্গে সরাসরি হ্যালোজেন, এটা তার মানে ভিনাইলিক। সো দিস ইজ ভিনাইলিক, ঠিক আছে। আনসার এসে গেল আমাদের। আরও দুটো দেখে নিই কী কী আছে। এখানে দেখো sp2, এটা sp2, এটা sp3, এটা sp3 তার সঙ্গে ব্রোমিন। তাহলে sp3 যখন তার সঙ্গে আবার একটা sp3, পরপর দুটো sp3 মানেই এগুলো না তো অ্যালাইলিক, না তো ভিনাইলিক, না তো প্রোপারজাইলিক। একদম শুরুতে যেটা পড়েছিলাম সেটা নর্মাল অ্যালকিল হ্যালাইড একটা। যদিও এটা পুরো স্যাচুরেটেড না সিস্টেমটা, তবু আমরা লিখবো যে এটা সিম্পল 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন।
1 ডিগ্রি হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এটা অ্যালাইলিকও নয়, ভিনাইলিকও নয়, প্রপার জাইলিকও নয়। এইটাতে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এটা sp2, এটাও sp2, এটা sp3, sp3 সঙ্গে সরাসরি আবার ব্রোমিন আছে। তাহলে হ্যালোজেনটা যে sp3 কার্বনের সঙ্গে যুক্ত সেটা যদি সরাসরি sp2-র সঙ্গে যুক্ত থাকে তাহলে অ্যালাইলিক হয়ে গেল না। এবার এটা সেকেন্ডারি অ্যালাইলিক, ওটা প্রাইমারি অ্যালাইলিক, তাহলে এটাও হচ্ছে প্রাইমারি অ্যালাইলিক। সুতরাং একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে আমরা ক্লাসিফিকেশানগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট এগুলো। কেন? কারণ এইগুলো যখনই এরকম কোয়েশ্চেন আকারে দিয়ে দেবে তখনই কিন্তু আমাদের একটু ডাউট শুরু হয়ে যাবে। যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা মানে কী বলবো, কনফিউজড হয়ে যাব। সুতরাং খুব ভালো করে প্রত্যেকটা যে আলাদা আলাদা ক্লাসিফিকেশান করলাম আমরা, আলাদা আলাদা ভাগগুলো বা ক্যাটাগরিগুলো, সেগুলোকে খুব ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে যে কেন কোনটার কী নাম দিচ্ছি। তাহলে এই কোয়েশ্চেনটাই অন্যভাবে যদি হয় যে এখানে কোথায় সেকেন্ডারি অ্যালাইলিক গ্রুপ আছে বা কোনটাতে প্রাইমারি অ্যালাইলিক গ্রুপ আছে, তাহলেও কিন্তু এই সেম অপশান দিয়ে আরও কোয়েশ্চেন্স বানানো যাবে। সুতরাং খুব কেয়ারফুলি এইগুলো করতে হবে। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং কন্টেইনস 3 ডিগ্রি বেনজাইলিক গ্রুপ। বেনজাইলিক মানে আমরা কি বললাম? বেনজাইলিক মানে বললাম বেনজিন বলয়ের সঙ্গে সরাসরি যে কার্বনটা যুক্ত থাকবে সেই কার্বনের সঙ্গে সরাসরি হ্যালোজেনকে থাকতে হবে, তবে সেটা বেনজাইলিক হচ্ছে। এবার যদি এটা প্রাইমারি হয় তাহলে 1 ডিগ্রি বেনজাইলিক। এটা যদি এই কার্বনটা যদি টার্সারি হয় তাহলে 3 ডিগ্রি। তাহলে এই কার্বনটা যদি টার্সারি হয় তাহলে এদিকে আর এদিকে একটা করে, হ্যাঁ, এখানে একটা অ্যালকিল গ্রুপ, এখানে একটা অ্যালকিল গ্রুপ থাকতে হবে। তাহলে এইটাকে আমাদেরকে এখানে খুঁজতে হবে। তাহলে প্রথমটা দেখি, প্রথমটায় দেখো বেনজিন বলয়ের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে তার সঙ্গে দুটো মিথাইল আর একটা ক্লোরিন, সুতরাং এটাই ম্যাচ করে গেছে, এটা আনসার। এটা কীরকম? বেনজিনের সঙ্গে যে কার্বন যুক্ত আছে তার সঙ্গে কার্বন আছে তারপরে হ্যালোজেন। বেনজিনের সঙ্গে যে কার্বন যুক্ত আছে তার সঙ্গে সরাসরি হ্যালোজেন থাকতে হবে যদি বেনজাইলিক হতে হয়, তাহলে এটা বেনজাইলিকই নয়। ঠিক আছে, দিস ইজ নট বেনজাইলিক। সেকেন্ড এক্সাম্পলটা বেনজাইলিকই নয়, কারণ বেনজিনের সঙ্গে সরাসরি যে কার্বন তার সঙ্গেই হ্যালোজেন নেই, তারপরে আরেকটা কার্বন, তারপরে হ্যালোজেন, ওটাও তাই। ঠিক আছে, এটা যদি একটু ভালো করে লিখি আমি, তাহলে দেখো বেনজিনের সঙ্গে যে কার্বনটা সরাসরি আছে তার সঙ্গে দুটো মিথাইল আছে, তারপর আরেকটা CH2 আছে, তারপরে Cl আছে, তাহলে এটাও বেনজাইলিক নয়। আর এটা হচ্ছে একটা 1 ডিগ্রি বেনজাইলিক। বেনজিনের সঙ্গে সরাসরি যে কার্বন তার সঙ্গেই হ্যালোজেন আছে, কিন্তু এটা যেহেতু প্রাইমারি কার্বন তাই জন্য ওটা প্রাইমারি বেনজাইলিক। তাহলে কী হয়ে গেল? টার্সারি বেনজাইলিক, এটা প্রাইমারি বেনজাইলিক, এই দুটো বেনজাইলিকই নয়। ঠিক আছে, এগুলোকে আমরা আবারও ওই সিম্পল হ্যালো অ্যালকেনের ক্যাটাগরিতে নিয়ে যাবো। পরের কোয়েশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইংস কন্টেইন ভিনাইলিক গ্রুপ। আবার ভিনাইলিক গ্রুপ কী কী জানলাম আমরা, যে sp2 কার্বন, তারপরে আবার sp2 কার্বন, তার সঙ্গে সরাসরি হ্যালোজেন। তাহলে এখানে তো কোনো ডাবল বন্ডই দেখছি না আমরা, CH3 CHCl2, তো এটা হবে না। এখানটা আমরা দেখছি যে sp2, তারপরে একটা sp3, তারপরে ব্রোমিন, সুতরাং এটা অ্যালাইলিক। তো দিস ইজ অ্যালাইলিক। পরেরটা এটাও অ্যালাইলিক, sp2 sp3, তারপরে হ্যালোজেন, তাহলে এটাও অ্যালাইলিক। sp2 তার সঙ্গে সরাসরি হ্যালোজেন, sp3 সঙ্গে সরাসরি হ্যালোজেন, সুতরাং এটা হচ্ছে ভিনাইলিক। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এরপর আসছে আমাদের মোনো হ্যালো অ্যালকেন হয়ে গেল, এবার ডাই হ্যালো অ্যালকেন। ডাই হ্যালো অ্যালকেনগুলোর ক্লাসিফিকেশান যদি আমরা পড়ে নিই তাহলে মোটামুটি আমাদের হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনের ক্লাসিফিকেশান এখানে শেষ হবে। এবার এইগুলোকে আমরা জেনারেলি 3টে ভাগে ভাগ করি। কেমনভাবে লিখবো? হ্যাঁ, এরকমভাবেই লিখি। 3টে টাইপের হচ্ছে ডাই হ্যালোগুলোকে আমরা ভাগ করি। প্রথমটাকে আমরা বলছি জেমিনাল অর জেম ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড অথবা জেম ডাইহ্যালাইড। পরেরটাকে আমরা বলছি ভিসিনাল ডাইহ্যালাইড অথবা ভিস ডাইহ্যালাইড, ঠিক আছে, এটার উচ্চারণ কিন্তু VIC, ভিস হবে। আর লাস্টেরটা হচ্ছে আইসোলেটেড ডাইহ্যালাইড। আইসোলেটেড মানে বুঝতেই পারছো, বিচ্ছিন্ন। জেমিনালে কি হয়, এক্সাম্পলই বলি সরাসরি, ধরো যাক এরকম এক্সাম্পল দিলাম, CH3CH, একটাই কার্বনের সঙ্গে দুখানা হ্যালোজেন, একটাই কার্বনে দুটো হ্যালোজেন, তখন জেমিনাল বা জেম। আর যদি পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন থাকে,
পাশাপাশি দুটো কার্বনে যদি দুখানা হ্যালোজেন থাকে তাহলে ভিসিনাল বা ভিস। আর আইসোলেটেড মানে দুটো হ্যালোজেন যে দুটো কার্বনের সঙ্গে যুক্ত তারা পাশাপাশিও নেই, একটা কার্বনেও নেই, তারা একটু দূরে দূরে অবস্থান করছে, তাই জন্য আমরা বলছি আইসোলেটেড। এবার এই দুটো আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ বেশি ইম্পর্টেন্ট বলতে এদের নামটা আমাদের আরেক রকমভাবে মনে রাখতে হয়। আমরা জেমিনালগুলোর নাম এরকম বলি, এখানে আমি আরেকটা অর দিয়ে দিই, মানে এটা অথবা এটা অথবা এটা। এটা কি অ্যালকাইলিডিন, অ্যালকাইলিডিন বানানটা দেখবে, অ্যালকাইলিডিন হ্যালাইড। সেই হিসাবে এখানে অ্যালক কথাটার মানে কি, আজ এটাকে বড়তে লিখি ফার্স্ট লেটার যেহেতু। অ্যালক কথাটার মানে হচ্ছে আমরা আইউপিএসি নমেনক্লেচারে যে কার্বনের সংখ্যা পড়েছি, 1 হলে মিথ, 2 হলে ইথ, 4 হলে প্রোপ, 8 হলে অক্ট, সেটাই। তাহলে এখানে কটা কার্বন আছে? দুটো। তাহলে অ্যালকের জায়গায় আমরা লিখবো ইথ, ঠিক আছে? তাহলে এই কম্পাউন্ডটার নাম হবে এইরকমভাবে যদি লিখি, ইথ, অ্যালকের জায়গায় ইথ লিখলাম, তারপরে পুরোটা যেরকম আছে, তাহলে ইথাইলিডিন, ইথাইলিডিন। হ্যালাইডের জায়গায় কী লিখবো? ক্লোরাইড, ইথাইলিডিন ক্লোরাইড। তাহলে একই রকমভাবে যদি আরেকটা কম্পাউন্ড আমি এরকম বলি, CH3 CH2, তারপরে CHCl2। CHCl2 মানে একটি কার্বনে দুটো ক্লোরিন, তো তিনটে যেহেতু আছে কার্বন, তাহলে প্রোপ, তাহলে প্রোপাইলিডিন, এটার নাম হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে প্রোপাইলিডিন ক্লোরাইড। ব্রোমিন থাকলে ব্রোমাইড হতো ইত্যাদি। এটা অ্যালকাইলিডিন আর এটার নাম অ্যালকাইলিন। এটার অর দিয়ে লিখছি অ্যালকাইলিন, ঠিক আছে? অ্যালকাইলিডিন হ্যালাইড আর এখানে অ্যালকাইলিন ডাইহ্যালাইড, অ্যালকাইলিন ডাইহ্যালাইড। তাহলে আবারও ভাবো এই কম্পাউন্ডটার নাম কী হবে? দুটো কার্বন আছে, তাহলে ইথ, তাহলে ইথাইলিন ডাইক্লোরাইড, তাহলে ইথাইলিন বা ইথিলিন যাই বলো ডাইক্লোরাইড। খুবই কনফিউজিং এই দুটো, এই নাম দুটো বিশেষ করে মনে রাখার আমি বক্স করে দিচ্ছি, যেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কনফিউশন থাকলে চলবে না। তাহলে এটা অ্যালকাইলিন ডাইহ্যালাইড। এবার যদি এরকম কম্পাউন্ড হয় কোনো, ধরা যাক CH3 CHCl বা Cl হলো একটা ব্রোমাইড দিয়ে বলি, তারপর ধরো CH2 Br, তাহলে এটার নাম হয়ে যাবে, যেহেতু এখানে তিনখানা কার্বন আছে, তাহলে 3 মানে প্রোপ, তাহলে প্রোপাইলিন বা প্রোপিলিন ডাইব্রোমাইড। নামটা এখানে লিখে দিচ্ছি, প্রোপাইলিন ডাইব্রোমাইড, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনসগুলোর শ্রেণী বিভাগের পরে আমাদেরকে পোলারিটি অফ CX বন্ড এটা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট টপিক। 2021-এর নিটেও এই টপিক থেকে কোয়েশ্চেন এসেছে, তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেন পেপারে দেখেছো। পোলারিটি মানে আমরা দেখো জানি যে আমরা যে হ্যালোজেনগুলো কার্বনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই না? ইলেকট্রোনেগেটিভিটি অফ হ্যালোজেন ইজ গ্রেটার দেন কার্বন। সেই কারণে যখনই আমরা কার্বন হ্যালোজেন বন্ডের কথা বলবো, তখন যদি বেশি ইলেকট্রোনেগেটিভ তাহলে ও ডেল মাইনাস চার্জ পাবে, কার্বন ডেল্টা প্লাস চার্জ পাবে। সুতরাং অবভিয়াসলি এটা একটা পোলার কোভ্যালেন্ট বন্ড হবে, ঠিক আছে? এবার যেহেতু হ্যালোজেনগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার হচ্ছে এরকম FCl Br I, তাহলে যত বেশি হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি চার্জ সেপারেশন হবে, অর্থাৎ ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাসের ভ্যালু তত বাড়বে, আমরা বলবো বন্ডটা তত বেশি পোলার বন্ড। তাহলে আমরা যদি বন্ডের পোলারিটি যদি কম্পেয়ার করি CX বন্ডগুলোর, তাহলে বিষয়টা এরকম হওয়া উচিত যে CF বন্ড সবথেকে বেশি পোলার, তারপরে CCl, তারপরে Br এবং তারপরে Ci। এইটা হওয়ার কথা কেন? কারণ ফ্লুরিন এর সবথেকে বেশি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, সুতরাং চার্জ সেপারেশন ম্যাক্সিমাম, তাই বন্ডটা সবথেকে বেশি পোলার হওয়ার কথা অ্যাকর্ডিংলি। তারপরে ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। কিন্তু আনফর্চুনেটলি এইটা আমাদের অ্যাকচুয়াল আনসার হয় না, ঠিক আছে? আনসার যেটা হয় সেটা হচ্ছে আমরা দেখি, অবজার্ভ করি, সেটা হচ্ছে এইখানে একটা ইন্টারচেঞ্জ হয়ে যায়, CCl বন্ডের পোলারিটি বেশি হয়ে যায় দেন CF বন্ড, ঠিক আছে? তারপরে CBr অ্যান্ড ফাইনালি Ci। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অর্ডার অফ বন্ড পোলারিটি, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। সেই কারণেই এটা বারবার পরীক্ষায় আসে এবং যারা আমরা খুব ক্যাজুয়াল তারা বারবার এই জায়গাটা এসে
মিস্টেক করি। এবার এইটা একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, এটা আমাদেরকে মনে রাখতে হবে কেন এটা এরকম হলো। এমনিতে আমরা জানি বন্ড পোলারিটি কীভাবে, আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি ক্লাস 11-এ, যে বন্ড পোলারিটি আমরা মাপি হচ্ছে কি দিয়ে, ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টের সাহায্যে আমরা মেজার করি যে কোনো একটা বন্ড এবি যদি চার্জ সেপারেশন যদি আমরা ই ধরি আর বন্ড লেন্থ যদি আমরা ডি ধরি, তাহলে আমরা জানি যে ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি। অর্থাৎ বন্ডের পোলারিটির ক্ষেত্রে দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে চার্জ সেপারেশন ফ্যাক্টর, যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের উপর নির্ভর করে। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সব থেকে বেশি হচ্ছে কার্বনের সঙ্গে ফ্লুরিনের, যেহেতু ফ্লুরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। তাই এই দুটো ফ্যাক্টরের মধ্যে চার্জ সেপারেশন এবং ডিস্টেন্স, এই দুটো ফ্যাক্টরের মধ্যে চার্জ সেপারেশন ফ্যাক্টর সব থেকে বেশি ডমিনেন্ট কোথায়, ফ্লুরিনের ক্ষেত্রে, সিএফ বন্ডের ক্ষেত্রে। আর ডিস্টেন্স মানে ক্ষেত্রে বন্ড লেন্থ, যেহেতু হ্যালোজেনগুলোর সাইজ বেড়ে যায় যত আমরা উপর থেকে নিচের দিকে নামি, তাহলে আয়োডিনের সাইজ যেহেতু সব থেকে বড়ো, তাহলে সিআই বন্ডের বন্ড লেন্থ সব থেকে বড়ো। তাহলে আনসারটা লেখার সময় আমরা এরকম লিখছি যে অ্যাকচুয়াল অর্ডার অফ বন্ড পোলারিটি, মানে এই যে অর্ডারটা, ইজ এক্সপেরিমেন্টাল অ্যান্ড আ কম্বিনেশন অফ, দুটো জিনিসের কম্বিনেশন। একটু আগে বললাম যে আমরা জানি অলরেডি যে ডাইপোল মোমেন্ট কোন দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ই ফ্যাক্টর, চার্জ সেপারেশন ফ্যাক্টর, যেটা আবার ডিপেন্ড করে কার উপরে, সিএক্স বন্ড পোলারিটির উপরে। তো বন্ড পোলারিটির অর্ডারটা হচ্ছে, আমরা লিখেছিলাম একটু আগে যে সিএফ বন্ড সব থেকে বেশি পোলার, তারপরে সিসিএল, তারপরে সিবিআর, আর তারপরে সিআই। কেন? কারণ এফ হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই। আর সেকেন্ড হচ্ছে ডিস্টেন্স ফ্যাক্টর। ডিস্টেন্স ফ্যাক্টর মানে বন্ড লেন্থের উপর ডিপেন্ড করে, সিএক্স বন্ড লেন্থ। তাহলে বন্ড লেন্থ হচ্ছে আই, যেহেতু সব থেকে বড়ো সাইজ, তাহলে বন্ড লেন্থ সব থেকে বেশি, তারপরে ব্রোমিন, তারপরে সিসিএল, তারপর সিএফ। এইবার এই হয়ে গেল আমাদের পুরো আনসার, ঠিক আছে। এইটা এখানে না লিখলেও চলবে, এটা অ্যাকচুয়ালি যেহেতু আমরা আগে মেনশন করে রেখেছি। তো বন্ড লেন্থ আর আচ্ছা লিখেই রাখি, আমি এখানেও লিখে রাখি, যেহেতু ব্র্যাকেট দিয়ে রেখেছি, আমি ব্র্যাকেটের মধ্যেই এটাকে মেনশন করি। তাহলে চার্জ সেপারেশন, এটা হচ্ছে সিএফ এর সব থেকে বেশি, তারপরে সিসিএল, সিবিআর, সিআই। তাহলে দেখতে ভালো লাগবে যদি আমি লিখে রাখা যায়। আচ্ছা, এইখান থেকে এবার আমি দুখানা এক্সট্রা জিনিস বলছি, নোট হিসেবে লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বরটা এখানে বলছি আর নোট 2টা এখানে বলছি। এই যে বন্ড পোলারিটির যে অর্ডার, এই অর্ডারের উপরেই ডিপেন্ড করে আমরা মানে সিমিলার আরেকটা কোয়েশ্চেনের আনসার এক্স্যাক্ট এই একই আনসার দিতে পারি আরেকটা কোয়েশ্চেনে। সেটা হচ্ছে যখন আমাদের কাছে ডাইপোল মোমেন্ট কম্প্যারিজনের একটা কোয়েশ্চেন আসে, ডাইপোল মোমেন্ট সব থেকে বেশি, মানে মিথেনের যে হ্যালোজেনেটেড যে কম্পাউন্ডগুলো, হ্যাঁ নাম বলতে গেলে মিথাইল ক্লোরাইড, মিথাইল ফ্লুরাইড, মিথাইল ব্রোমাইড এবং মিথাইল আয়োডাইড, এদের ডাইপোল মোমেন্টের অর্ডার, মিউ এর অর্ডার এটা হয়। আবারও একই আনসার, যে যেহেতু এটা চার্জ সেপারেশন এবং ডিস্টেন্স দুটো ফ্যাক্টরের কম্বিনেশন, তাই প্রথম ফ্যাক্টর চার্জ সেপারেশন ফ্যাক্টর কাকে জিতিয়ে দিচ্ছে, সিএফকে, আর বন্ড লেংথ ফ্যাক্টর জিতিয়ে দিচ্ছে সিআইকে। তো এই দুটো অর্ডার যেহেতু একদম পরস্পরের বিপরীত, তাই দুটোর কম্বিনেশন বা দুটোর অ্যাভারেজ আমরা বলতে পারি এইরকম একটা জায়গায় এসে দাঁড়ায়, যার রেজাল্ট হচ্ছে এটা। আর একটা নোট যেটা, সেটা এখানে যদিও সেটা মেনশন করার মতন নয়, স্টিল আমি মেনশন করছি। বন্ড লেন্থ আমরা জানি, জেনারেলি আমরা জানি যে বন্ড লেন্থ ভ্যারিজ উইথ 1/বন্ড এনার্জি। কোনো বন্ডের লেন্থ যত বড় হয়, বন্ডটাকে তত তাড়াতাড়ি ভাঙা যায়, তত কম শক্তি প্রয়োগ করতে হয়, আমরা বলি বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত কম। তাহলে যেহেতু সিএফ বন্ড সব থেকে ছোটো, দেখো বন্ড লেন্থ সিএফ সব থেকে ছোটো, সিআই সব থেকে বড়ো, তাহলে যত বড় বন্ড লেন্থ তত কম এনার্জি, বন্ড এনার্জি সব থেকে কম হওয়া উচিত, সব থেকে কম এনার্জি প্রয়োগ করে এই বন্ডকে ভেঙে ফেলা উচিত। আর সিএফ বন্ড ভাঙার জন্য সব থেকে বেশি পরিমাণে এনার্জি দেওয়া উচিত, এই কেসে আর কি। কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা এর উল্টোটা অবজার্ভ করি। কেন? যেহেতু হ্যালোজেনগুলোতে 3টে করে লোন পেয়ার থাকে, আমরা জানি প্রত্যেকটা হ্যালোজেনেই 3টে করে লোন পেয়ার থাকে। বা যেহেতু সিএফ বন্ড সব থেকে ছোটো, তাহলে কার্বনের ইলেকট্রন ক্লাউডের সঙ্গে ফ্লোরিনের ওই লোন পেয়ার অফ ইলেকট্রনগুলোর মধ্যে অনেক বেশি করে রিপালশন হয়। সেই কারণে সিএফ বন্ড খুবই দুর্বল হয়, মানে সিস্টেমটাই ডিস্টেবিলাইজ হয়ে যায় অত রিপালশনের জন্য খুব সহজেই। তাই জন্য আমরা বন্ডটা ভেঙে ফেলতে পারি, অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনার্জি খুবই কম হয়। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে
বন্ড এনার্জি বা বন্ড ডিসোসিয়েশন এনার্জি কারো অর্ডার অ্যাকচুয়ালি এরকম হয় সিআই, সিবিআর, সিসিএল অ্যান্ড সিএফ। যদিও সিএফ বন্ড সব থেকে ছোটো, বন্ড লেংথ ছোটো, তাই বন্ড এনার্জি বেশি হওয়ার কথা, কিন্তু এখানে এই উল্টো অর্ডারটা কিন্তু চলে। তাই আমি বলছি এই যে কটা অর্ডার এখানে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম ক্লাসিফিকেশন অফ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস দিয়ে। নেক্সট ভিডিওতে আমরা মেথড অফ প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন্স, অর্থাৎ কীভাবে আমরা হ্যালো অ্যালকেন্স তৈরি করি বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে, সেইগুলো স্টার্ট করব। যাওয়ার আগে আজকে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে যাচ্ছি। আমরা এই ধরনের কম্পাউন্ডের সঙ্গে পরিচিত, যেখানে আমরা আইসো, নিও, তারপরে সেকেন্ডারি, টার্সিয়ারি ইত্যাদি প্রিফিক্সের সঙ্গে পরিচিত। সুতরাং এই যে কটা কম্পাউন্ডের নাম এখানে লেখা আছে এগুলো সবই হচ্ছে, কোনোটাই আইইউপিএসসি নাম নয়, সব কটাই হচ্ছে সাধারণ নাম। তো এই কটা কম্পাউন্ডের তোমরা স্ট্রাকচার আইডেন্টিফাই করার চেষ্টা করো, কারণ এইগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নিও হেক্সাইল গ্রুপ বা নিও গ্রুপ বা টার্সিয়ারি গ্রুপ। তো তখন কিন্তু আমরা একটা দুটো এক্সাম্পল জেনে রাখি বলে অনেক সময় অসুবিধায় পড়তে পারি। তো এইগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। যদি কোনোটা এর মধ্যে তোমরা না পারো বাই এনি চান্স, তাহলে অবশ্যই আমাদের কেম গাইডেন্স ফেসবুক গ্রুপে পোস্ট করো কোয়েশ্চেনটা দিয়ে বা নামটা লিখে, অবশ্যই সেখানে তোমরা আনসার পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি মেথড অফ প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন্স নিয়ে। ততক্ষণের জন্য টাটা।